প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্বাগতম অনলাইন ক্লাস বিওইউ ধামরাই গভর্নমেন্ট কলেজ স্টাডি সেন্টার। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। তো বিষয়টি কোন কোন অধ্যায় নিয়ে তোমাদের জন্য 100 নম্বরের জন্য নির্ধারণ করা হয়েছে সেই সিলেবাসটি তোমাদের সামনে এখন আমি উপস্থাপন করছি। আমাদের এই ব্যবস্থাপনা বিষয়ের এই অধ্যায়গুলো অধ্যয়ন করলেই আমাদের 100 নম্বরের প্রিপারেশন নিতে কোনো অসুবিধা হবে না। সিলেবাসটি এরকম: ব্যবস্থাপনার প্রাথমিক পরিচিতি, ব্যবস্থাপনার নীতি, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা বা নেতৃত্ব, প্রেরণা, যোগাযোগ এবং নিয়ন্ত্রণ। এই কয়েকটি চ্যাপ্টার নিয়ে আমাদের এই বিষয়টি। এখন আমরা ব্যবস্থাপনার প্রাথমিক পরিচিতি সম্বন্ধে জানব। তো লক্ষ্য করো, তোমরা ব্যবস্থাপনা শব্দটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত, কিন্তু মজার ব্যাপার এর তাৎপর্য এবং অর্থ কি আমরা একবারও খতিয়ে দেখিনি। এখন আমি যদি তোমাকে এক কথায় প্রশ্ন করি ব্যবস্থাপনা কি, তাহলে উত্তরটা তুমি যদি দাও এরকম: ব্যবস্থাপনা কার্য সম্পাদনের কৌশল। ব্যবস্থাপনা হচ্ছে একটা আর্ট। কিভাবে সে এই কাজটি সম্পন্ন করবে, যে কোনো কাজ সম্পাদনের কৌশলকে বলা হয় ব্যবস্থাপনা। এখন যদি 10 নম্বরের জন্য এই সংজ্ঞাটি নির্ধারণ করে, কি 5 নম্বরের জন্য এই সংজ্ঞাটি নির্ধারণ করে, তাহলে তো আর এই ব্যবস্থাপনা কার্য সম্পাদনের কৌশল বললেই চলবে না। সেক্ষেত্রে প্রশ্নটি ঘোরাই করবে, ব্যবস্থাপনার সংজ্ঞা দেব বা ব্যবস্থাপনা বলতে কি বোঝো। এক্ষেত্রে আমরা ব্যবস্থাপনার সংজ্ঞা দেব, এরকম প্রশ্নটি যদি করে তাহলে আমরা কি উত্তর দিতে পারি? তখন আমরা ব্যবস্থাপনার সংজ্ঞাটি এইভাবে সংজ্ঞায়িত করব, অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানে আয়োজিত ম্যান, মেশিন, মূলধন, মেথড এবং কাঁচামালের বিজ্ঞানসম্মত প্রয়োগী কৌশলকে বলা হয় ব্যবস্থাপনা। লক্ষ্য করো, আমাদের অনেক ব্যবস্থাপনা বিশারদগণ ভাব দিয়ে এই জিনিসটাকে প্রকাশ করেছে। সে বলেছে 5 M's আর কম্বিনেশন ইজ ম্যানেজমেন্ট। আর 5 M'সটা কি? আমরা ওই 5M আবার কি? এখন দেখো, আমি বলেছি কি, যে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানে আয়োজিত মেন, MEAN, মেন, MECHAIN, মেশিন, METHOD, মেথড, METHORIALS, ম্যাটেরিয়ালস, মানি, MONEY, এই 5টাই ফাইন্যান্স। এখন দেখো, যে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য যদি আমরা যথাযথ রূপে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এই 5টি বিষয়, 5টি জিনিস যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রয়োগ করতে সক্ষম হই, তাহলে আমরা সাকসেসফুল হব। অন্যথায় আমাদের ব্যর্থতায় পর্যবসিত হবে। সেটা কি? মানুষগুলো মেশিন নিয়ে পদ্ধতি নির্দিষ্ট মেথডে ম্যাটেরিয়ালস, কাঁচামাল, এবং আমাদের এইগুলো জোগাড় করতে গেলে মানি লাগবে। ম্যাটেরিয়ালস, মেশিন,
তাহলে আমাদের ব্যবস্থাপনার সংজ্ঞাটি আমরা কি দিতে পারি? আমাদের যে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানে আয়োজিত ম্যান, মেশিন, মেথড, ম্যাটেরিয়ালস এবং মানি এর বিজ্ঞানসম্মত প্রয়োগিক কৌশলকে বলা হয় ব্যবস্থাপনা। এ ব্যাপারে আমরা আরো জানবো। তোমাদের নির্ধারিত বইতে আমাদের অনেক বিজ্ঞজনরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। এখন আমি একটি প্রশ্ন রেখে তোমাদের সামনে এই বিষয়ে আর একটু আলোচনার গভীরে যেতে চাচ্ছি। ব্যবস্থাপনার সৃষ্টি হলো কেন? ব্যবস্থাপনার সৃষ্টি হলো কেন? এখন দেখো, আমাদের সৃষ্টিকর্তা আমরা যেটা জানি, কেউ গড বলে, কেউ আল্লাহ বলে, কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, তিনি যে নিয়মগুলো প্রণয়ন করেছে এই নিয়মের কিন্তু কোনো ব্যতিক্রম নেই। যদি আমি উদাহরণস্বরূপ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের প্রেক্ষাপটে এই কথাটি বলতে চাই, যেমন আমাদের এই দেশটি হচ্ছে ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 5টা ঋতু পর্যায়ক্রমে আসে। শীতের পরে গ্রীষ্ম, গ্রীষ্ম পরে বর্ষা, এমনি করে পর্যায়ক্রমে ঋতুগুলো আসে, এর কিন্তু কোনো ব্যতিক্রম নেই। এবং কোনো মাঝস্থানের প্রভাবে এই ঋতু পরিক্রমায় কেউ কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারে না। যেমন আমাদের কথিত রূপ আছে, পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, আবার রাতের বেলায় চাঁদ উদিত হয়, দিনের বেলায় দেখা যায় না। এই যে নিয়মটা অনাদিকাল থেকে চলে আসতেছে, এই নিয়মের কিন্তু কোনো ব্যতিক্রম নেই। কিন্তু আমরা যারা এই বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ম প্রণয়ন করি, আবার নিজেদের স্বার্থে আঘাত পড়লেই আমরা সেই নিয়মের ব্যত্যয় ঘটাই, নিয়মটা ভেঙে ফেলি। যখনই নিয়মটা ভেঙে ফেলি তখনই একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। তাহলে ঈশ্বর প্রদত্ত বিধানের কোনো ব্যতিক্রম নেই, যার ফলে সেখানে কোনো বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় না। কিন্তু মানুষ প্রণীত বিধানে যথেষ্ট পরিবর্তন আনে এবং একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এই বিশৃঙ্খল পরিবেশকে সুশৃঙ্খল পরিবেশে আনয়নের জন্য আমাদের এই ব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে। তাই ব্যবস্থাপনার কাজ হচ্ছে মূলত বিশৃঙ্খল পরিবেশকে সুশৃঙ্খল পরিবেশে আনয়ন করে প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়ন করা। এখন পরবর্তী শিরোনাম ব্যবস্থাপনার কার্যাবলী বা ব্যবস্থাপকের কার্যাবলী। তো ব্যবস্থাপনার কার্যাবলী আর ব্যবস্থাপকের কার্যাবলী একই জিনিস। মজার ব্যাপার, এটাকে কেউ কেউ বলে ব্যবস্থাপনার চক্র। তাহলে ব্যবস্থাপকের কাজ কি? কাজ কি? এটাকে আমরা যদি ব্যবস্থাপনার চক্রের মাধ্যমে উপস্থাপন করি তাও হবে। আবার ব্যবস্থাপনার কাজগুলো কি আমি পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থাপন করছি। সেই চক্রাকার বৃত্তাকার একটা চক্র বানাই ব্যবস্থাপনার চক্র। 1 নম্বর কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা। 2 নম্বর কাজ হচ্ছে সংগঠন। 3 নম্বর কাজ হচ্ছে কর্মী সংস্থান। 4 নম্বর কাজ হচ্ছে নির্দেশনা। 5 নম্বর কাজ হচ্ছে প্রেষণা। 6 নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ। বা এরকম হতে পারে, ধরো ডাস্টারটা কি করলাম, 6 নম্বরে তুমি জোড়াও প্রেষণা, 7 নম্বরে জোড়াও নিয়ন্ত্রণ। এই হচ্ছে ব্যবস্থাপনার কাজ বা ব্যবস্থাপকের কাজ। একজন ব্যবস্থাপনা বিশারদ এইভাবে আমাদেরকে রসিকতার সালে সংজ্ঞায়িত করেছে এলেন এই নামের ভদ্রলোকটি। ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা। মূলত অনেকে হাসির ছলে বলে এটা কেমন হলো, আসলে কিন্তু তাই। এখন দেখো,
ব্যবস্থাপকের কাজ কি? ব্যবস্থাপকের কাজ, প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনাটা কি? অর্থাৎ বর্তমানে বসে ভবিষ্যতের জন্য নীল নকশা প্রণয়নকে বলা হয় পরিকল্পনা। আমি কি করব, কিভাবে করব, কার দ্বারা করব, কতটুকু ফল হবে, আদৌ ফল হবে কিনা ইত্যাদি প্রশ্নের আলোকে বর্তমানে বসে ভবিষ্যতের জন্য আমরা যে নকশা প্রণয়ন করি তাকে বলা হয় পরিকল্পনা। এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আমাদের জনবল লাগবে, ম্যাটেরিয়ালস লাগবে, মূলধন লাগবে। তার জন্য একটা কাঠামো তৈরি করতে হয়, যেটাকে বলা হয় সংগঠন। আমি অনেক সময় রসিকতা করে বলি, সহজে ছেলেদের আত্মস্থ করার জন্য সংগঠন। সং অর্থ মানুষ। এই মানুষকে দিয়ে যে দল গঠন করা হয় সেটাই হচ্ছে সংগঠন। দেখো, আমরা যদি এখন প্রাসঙ্গিকতার দৃষ্টি নিয়ে দেশের প্রেক্ষাপটে ভাবি, ধরো আওয়ামী লীগের একটা সংগঠন আছে, বিএনপির একটা সংগঠন আছে, এরকম জাতীয় পার্টির একটা সংগঠন আছে। তাহলে এই সংগঠন অর্থাৎ মানুষ নিয়ে গঠিত হয়েছে এই দলটি। এখন যদি আমি এক কথায় বলি সংগঠন মানে মানুষের দল, তাহলে সেটা কিন্তু প্রাসঙ্গিক হবে না। অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের কাজকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা হয়। প্রত্যেকটি এককে বা প্রত্যেকটি ধাপে উপযুক্ত কর্মী নিয়োগ করে তার দায়িত্ব অর্পণপূর্বক তার কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার যা সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় সংগঠন। যাক, আমাদের সংগঠন হয়ে গেল। কোন কর্মী কোথায় কিভাবে কাজ করবে আমরা নকশা প্রণয়ন করলাম। এখন কর্মী সংস্থান অর্থাৎ উপযুক্ত কর্মী জোগাড় করতে হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের উপযোগী উদ্যমী কর্মক্ষম ব্যক্তিদেরকে কাজে যোগদান করে তার পদোন্নতি, বদলি, ছাঁটাই ইত্যাদি প্রশিক্ষণপূর্বক যে প্রক্রিয়াটা আমরা সম্পাদন করি সেটিকে বলা হয় কর্মী সংস্থান। আমাদের কর্মী সংস্থান হয়ে গেল, কর্মীর জোগাড় হয়ে গেল। এখন কর্মীর উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য তাকে নেতৃত্ব দিতে হয় বা নির্দেশ দিতে হয়। অর্থাৎ তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের জন্য অনুমতি প্রদানকে বলা হয় নির্দেশনা। নির্দেশনা মূলত আদেশের সাথে সম্পৃক্ত, অর্থাৎ এটা তর্জনীর সাথে সম্পর্কিত সাধারণত। কিন্তু আমাদের ব্যবস্থাপনার ভাষায় নির্দেশনার পরিধিটা অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। এটা শুধু নির্দেশনার সাথে, তর্জনীর সাথে সম্পর্কিত নয়। এখানে আদেশ, উপদেশ, নির্দেশ, অনুমতি, অনুরোধ, উপদেশ ইত্যাদির সাথে সম্পর্কিত। অর্থাৎ কর্মীর উপর অর্পিত দায়িত্ব যথাযথরূপে আদায় করে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা যে কৌশল অবলম্বন করে সেই প্রক্রিয়াটাকে বলা হয় নির্দেশনা। 5 নম্বর আছে প্রেষণা। তোমাদের কাছে শব্দটি একটি নতুন, তবে এর বিকল্প অনুরূপ একটা সমার্থক শব্দ আছে প্রণোদনা, অর্থাৎ উৎসাহিত করা। তো কর্মক্লান্ত শ্রান্ত নিয়োজিত কর্মী দীর্ঘক্ষণ কাজ করতে করতে সে কাজের প্রতি একটা অনীহা তার আসে এবং শ্রান্তি আসে, ক্লান্তি আসে, অবসাদ আসে। এই শ্রান্তি, ক্লান্তি বা অবসাদকে দূর করার জন্য ব্যবস্থাপক একটা বিশেষ কৌশল অবলম্বন করে, যে কৌশলটিকে বলা হয়েছে প্রেষণা। তাহলে কর্মীর ভিতরকার কর্মস্পৃহাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ব্যবস্থাপক তাকে পুরস্কার অথবা তিরস্কার দিয়ে তার ভিতর থেকে তার প্রতিভার বহিঃপ্রকাশ ঘটায় বা কর্মক্ষমতার বহিঃপ্রকাশ ঘটায়। একেই আমরা বলি প্রেষণা। তো প্রেষণা এরপরে তোমাদের একটা নতুন নামকরণ করে একটা অধ্যায় করেছে, সেটা হচ্ছে কি যোগাযোগ, কমিউনিকেশন, যোগাযোগ। আমরা এটাকে অনেকেই বলি সমন্বয়। যাই হোক, আমাদের একটা পণ্য বাস্তবে রূপ দিতে হলে একাধিক বিভাগ লাগে। প্রত্যেকটি বিভাগের সঙ্গে যোগাযোগ না থাকলে সেই পণ্যটা আসলে পূর্ণাঙ্গ রূপ নিতে পারে না। যেমন যদি আমি একটা এই জামার কথাই বলি, একজন জামা কাপড় কাটে, আরেকজন সেলাই করে, একজন আয়রন করে। এখন যদি কেউ কেটে না দেয় তাহলে কি সেলাই করতে পারবে? আরেকজন সেলাই না করলে কি সে আয়রন করতে পারবে? এরকম একটা ডিপার্টমেন্টের তৈরি পণ্য আর এক ডিপার্টমেন্টের কাঁচামাল,
এমনি করে এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের এই যে চেইন অফ কমান্ড সমন্বয়টা করেই আমাদের যে কোনো প্রতিষ্ঠানের কার্য সুসম্পন্ন হয়। এটাকে আমরা যোগাযোগ বা সমন্বয় বলে আখ্যায়িত করেছি। এরপর নিয়ন্ত্রণ, অর্থাৎ এই প্রথম পদক্ষেপ পরিকল্পনা আর শেষের পদক্ষেপ নিয়ন্ত্রণ, এই দুইটা কিন্তু পাশাপাশি অবস্থান করে। চক্রাকারে লিখলে আমার লিখতে অসুবিধা বলে আমি এখানে একটু সোজাসুজি লিখেছি। নিয়ন্ত্রণ অর্থাৎ পরিকল্পনা মাফিক কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ পূর্বক পরিকল্পনা মাফিক কার্য সম্পাদনের প্রক্রিয়াকে বলা হয় নিয়ন্ত্রণ। ধরে নাও এখন আমাদের বলা হয়েছে যে এই পেপার ওয়েটটা তুমি তৈরি করবা। পেপার ওয়েটটার আকার, প্রকৃতি, সাইজ, রং ইত্যাদি নির্ধারণ করে দেওয়া হয়েছে পূর্ব থেকে। এটাই আসছে পরিকল্পনা। এখন তুমি তৈরি করতে বসে দেখা যাচ্ছে এই পেপার ওয়েটটার ওজন 100 গ্রাম বেড়ে গেছে, তাহলে র ম্যাটেরিয়াল বেশি লাগেছে। তাহলে আমার প্রতিষ্ঠান তো দাম নির্ধারণ করেই পণ্যটা তৈরি করছে, তাহলে 100 গ্রাম ম্যাটেরিয়াল বেশি গেলে তো প্রতিষ্ঠানের ক্ষতি হবে। এমত অবস্থায় যিনি কোয়ালিটি কন্ট্রোল করে বা যিনি অবজারভেশনে আছেন তিনি দেখেন যে এটা পরিকল্পনা মাফিক হচ্ছে কিনা। যদি দেখে বড় হয়ে গেছে তাহলে কিছু কেটে ফেলে, আবার যদি দেখে ছোট হয়ে গেছে সেখানে কিছু সংযোজন করে। এইভাবে পূর্ব পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য তার সঙ্গে কিছু সংযোজন বিয়োজন করে পূর্বের মতো করে তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় নিয়ন্ত্রণ। ক্লিয়ার? আমাদের এই একজন ব্যবস্থাপক এই কয়টি পদক্ষেপ নিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকে। এটাকে বলা হয়েছে ব্যবস্থাপকের বা ব্যবস্থাপনার কার্যাবলী। এখন আমাদের যদি আমরা অন্য আলোচনা করতে চাই তাহলে আমাদের নতুন টপিকসে যেতে হবে। তাহলে সেটা কি? এখন আমরা এই 7টা কাজকে পুঙ্খানুপুঙ্খরূপে জানব। তার প্রথমটা হবে পরিকল্পনা। তাহলে পরিকল্পনা কি, কাকে বলে, পরিকল্পনার পদক্ষেপ কি, পরিকল্পনা কিভাবে প্রণীত হয়, পরিকল্পনার সুবিধা কি, পরিকল্পনার অসুবিধা কি, পরিকল্পনার গুরুত্ব ইত্যাদি ইত্যাদি শিরোনামে তোমাদের প্রশ্ন হয়। এই পরিকল্পনা নিয়েই আমাদের একটি চ্যাপ্টার, অর্থাৎ এই পরিকল্পনার থেকে তোমার প্রশ্ন সাধারণত একটা হয়। তাহলে আমি এখন আলোচনা করছি পরিকল্পনা। পরিকল্পনা কাকে বলে? এখন লক্ষ্য করো, আমাদের এই পরিকল্পনা চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। তোমাদের জন্য যথেষ্ট। যে কোনো পরীক্ষায় তোমরা এই প্রশ্নের আলোকে যে প্রশ্নকর্তাই প্রশ্ন করুক না কেন তোমাদের এর থেকে প্রশ্ন আসবে। এখন আমি পরিকল্পনা কাকে বলে বা পরিকল্পনার সংজ্ঞা দাও এই কথা বলতে চাই। ইতিপূর্বের আলোচনায় আমি নিয়ে এসেছি বর্তমান ভবিষ্যতে কি করব, বর্তমানে বসে তার নকশা প্রণয়নকে বলা হয় পরিকল্পনা। কিন্তু এখন তো আর 5 নম্বর বাড়ায় দিয়েছে, তাহলে আমাদের কথা কি আর একটু এলাবোরেট বলতে হবে। সেখানে একটা লক্ষণীয় বিষয় তোমরা লক্ষ্য করো, আমি পরিকল্পনার সংজ্ঞাটা দিতে গিয়ে কি বলি। অমূলক দৈব শক্তি, ধর্মীয় বিশ্বাস
অন্ধত্ব কুসংস্কার পরিহার করি। আমরা অনেক সময় ধর্মীয় বিষয় বলে আলাদা করে দেয়। আমরা অনেক সময় ভাবি না আমার ভাগ্যে আছে এই হয়েছে, এরকম এই যে অন্ধত্ব, এই যে আত্মবিজ্ঞান, ধর্মীয় বিশ্বাস, এর কোনোটাই পরিকল্পনা প্রণয়নের সময় কার্যকারী হবে না। আমরা সেই জন্যই আমাদের শাস্ত্র বলতেছে পরিকল্পনার সংজ্ঞাটা কি হবে, তাই বলতেছে অমূলক দৈব শক্তি, কুসংস্কার, অন্ধত্ব, ধর্মীয় বিশ্বাস পরিহার করি। কি করব, কিভাবে করব, কার দ্বারা করব, কতটুকু ফল হবে, আদৌ ফল হবে কিনা ইত্যাদি প্রশ্নের আলোকে বর্তমানে বসে ভবিষ্যতের জন্য যে পদক্ষেপ প্রণয়ন করা হয় তাকে বলা হয় পরিকল্পনা। মজার ব্যাপার দেখেছ, যে কোনো জিনিস পরিকল্পনা প্রণয়নের পূর্বে সেটা আগে একাধিকবার তৈরি করা হয়, চিন্তা করা হয়, কাজে রূপ দেওয়া হয়। ধরে নাও এই পেপার ওয়েটটা, এই পেপার ওয়েটটায় 3টি ফুল দেখা যাচ্ছে। তাই সে যে এক্সপার্ট, সে বললো স্যার আমি পারবো, তুমি পারিয়ে দেখাও। দেখা গেল সে সত্যি সত্যি কাজ করতে গিয়ে সেই সঠিক রূপটা আসেনি। এমত অবস্থায় কি হবে, দেখা গেল যে আমি যেভাবে পরিকল্পনা চাইছিলাম পণ্যটা হয়নি, তাহলে মার খেয়ে যাচ্ছে। ওর কথায় বিশ্বাস করে যদি আমি কাজ শুরু করতাম তাহলে কি আমি জয়লাভ করতাম? এই জন্যই পরিকল্পনা প্রণয়নের পূর্বে, পরিকল্পনার সংজ্ঞা দেওয়ার পূর্বে তোমাকে এই বাড়তি কয়েকটি শব্দ ওখানে উপস্থাপন করতে হবে ব্যবস্থাপনা ছাত্র হিসাবে। আর সাধারণভাবে মানুষকে বোঝানোর জন্য যেটা তোমার মনে চায় সেটাই তুমি বললে। তাহলে খেয়াল করো, ও অমূলক দৈব শক্তি। আমরা কিন্তু এখনো সমাজের বহু লোক দৈব শক্তির উপর নির্ভর করে। হয়তো আমার কেউ আসে, সিনেমায় যেরকম দেখায়, কেউ এসে হঠাৎ করে সাহায্য করলো, না ওখানে যেরকম সাহায্য করে সেরকম। এই দৈব শক্তি বা বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস না আমার আল্লাহ তাআলা বাঁচাবে, এই ধর্মীয় বিশ্বাসের পরিকল্পনার সময় রাখা যাবে না। কুসংস্কার কপালে আছে তাই হয়েছে, এটাও বিশ্বাস করা যাবে না। আমরা কি করব? পেপার ওয়েট তৈরি করবো। কিভাবে করব? এই সেই কাঁচামাল, সেই রং, সব কিছু এনে আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করে দেখব যে আসলে আমরা কৃতকার্য হয়েছি। তাহলে দেখা যাবে কি যে আমাদের ওই পরিকল্পনায় আর ব্যর্থতার কোনো সুযোগ নেই। অতএব পরিকল্পনা এমনই একটা বিষয় যা তোমাকে আলোর পথ দেখাতে সাহায্য করবে। এই জন্যই পরিকল্পনাকে অনেক ব্যবস্থাপনা বিশারদগণ ভাব দিয়ে বলেছে পরিকল্পনা হচ্ছে গন্তব্যে গমনের আলোকবর্তিকা। খেয়াল করো, আমরা যখন রাতের আধারে পথ চলি তখন আমরা টর্চ লাইট নিয়ে রাস্তায় চলি। টর্চ লাইট কি করি? টিপ দিয়ে সামনে দেখি সাপ আছে না ব্যাঙ আছে না রাস্তাটা ক্লিয়ার আছে। যেমন যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক সামনের দিকে আমরা আলোকের প্রতিফলনটা ফেলাই, কারণ রাস্তাটা আমরা পরিষ্কার দেখতে পাই। আমাদের পরিকল্পনাও প্রতিষ্ঠানের ভবিষ্যতের সেই আলোকবর্তিকা হিসাবে ভবিষ্যতের রাস্তাটা সুগম আছে কিনা, নিরাপদ আছে কিনা, কোনো বিপদ সংকুল অবস্থা বিরাজ করছে কিনা ইত্যাদি আলোকে আমরা এই পরিকল্পনাটা প্রণয়ন করে থাকি। অতএব পরিকল্পনার গুরুত্ব, একটা প্রতিষ্ঠানের সফলতার সোপান হচ্ছে পরিকল্পনা। যার পরিকল্পনা নির্ভুল হবে জিন্দেগিতে তার ব্যর্থতার কোনো সুযোগ নেই। কারণ আমি তো আগেই প্রমাণ করেছি কি তৈরি করব, কিভাবে তৈরি করব, কার দ্বারা তৈরি করব, কতটুকু ফল হবে, আদৌ ফল হবে কিনা ইত্যাদি প্রশ্নের আলোকে, মানে প্র্যাকটিক্যালি প্রয়োগের আলোকে আমরা এই ডিসিশনটা নিয়ে থাকি। তোমাদের জানা আছে কিনা, আমি একবার এই স্টুডেন্ট লাইফে কোনো একটা ফ্যাক্টরিতে যাওয়ার সুযোগ আমার হয়েছিল। তারা জুতা তৈরি করে। একটা জুতা কত বিক্রি হয়? 20, 25, 30 টাকা সেই সময়। অথচ যিনি ডিজাইনার, মানে জুতার ডিজাইনটা কেমন হবে তারের ভাড়া করে নিয়ে আসে 6,000 টাকা দিয়ে। আবার সে ডিজাইনটা শুধু কাগজে তৈরি করবে, আবার দেখা যাচ্ছে কি ওই যে ডিজাইনটা একজন বানায় কাঠ দিয়ে, তারে নিয়ে আসে 10,000 টাকা দিয়ে। এমনি করে একটা জিনিস তৈরি করার পূর্বে সে রীতিমতো এতগুলো পদক্ষেপ নিয়ে তারপরে ডিসিশন নেয়। আমরা আগামী ক্লাসে এই পরিকল্পনা চ্যাপ্টার নিয়ে আবার কথা বলবো। তো যাক, আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকো,
সবার মঙ্গল হোক এই কামনা করে শেষ করি। ধন্যবাদ।